বাবার আদি বাড়ি হচ্ছে ডেরেগ্রাম, এখান থেকে 4 কিলোমিটার। ওই ডেরেগ্রামের যে জমিদার ছিলেন রামানন্দ রায়, ঠাকুরের বাবাকে জমি মামলা নিয়ে মিথ্যে সাক্ষী দিতে বলেছিলেন। এটারই নাম কামার পুকুর। এই পুকুরের চারিপাশে কামারদের বসবাস ছিল, সেই জন্য কামার পুকুর। আর সেই লাহাবাবুদেরই গয়না দিয়ে সারদামাকে সাজিয়ে। আনা হয়েছিল। আচ্ছা, আর ওইটা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস। এই মুহূর্তে আমি রয়েছি আমার হোম টাউন সিঙ্গুরে। ভগবানের দর্শন পেতে আজকের যাত্রা হবে কামারপুকুর জয়রামবাটিতে। চলুন। হাওড়া গোঘাট লোকাল, যার সিঙ্গুরে টাইম 8:18। এই লোকাল ধরেই আমরা কিন্তু যাব গোঘাটের উদ্দেশ্যে। আর এটা হলো কামারকুণ্ডু স্টেশন। যারা বর্ধমানের দিক থেকে আসবেন বা ডানকুনির দিক থেকে আসতে চান, তারা কিন্তু এখানে নেবেই ট্রেন বদলাতে হবে। সকাল 8:54 নাগাদ আমাদের ট্রেন এসে দাঁড়ালো তারকেশ্বর বাবার ধামে। এই যে এত ধুতি পরা লোক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্যাসেঞ্জার না, এগুলো হচ্ছে তারকেশ্বর মন্দিরের পান্ডা। অর্থাৎ আপনারা যদি কেউ যেতে চান, আপনাদের ওখানে নিয়ে গিয়ে পুজো দিয়ে দেবে, তার দরুন তারা একটা টাকা ডিমান্ড করে। তারকেশ্বর থেকে ট্রেন ছাড়ার সময় 9:08, অর্থাৎ এখানে 10 মিনিট হল্ট থাকে। এই সেই নদী যাকে বাংলার দুঃখ অর্থাৎ দামোদর নদী বলা হয়। এখন অবশ্য জল অনেকটাই কম, কিন্তু যখন এখানে জল থাকে তখন কিন্তু খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি করে আশপাশের গ্রামগুলোতে। ট্রেন যখন আরামবাগ পৌঁছালো, সময় তখন 9:46। এর পরের স্টেশনই কিন্তু গোঘাট। আমরা গন্তব্যস্থলের দিকে পৌঁছে যাচ্ছি, আর মিনিট 5-এর মধ্যেই কিন্তু আমরা গন্তব্যস্থল পৌঁছে যাব। তারপর ওখান থেকে একটা টোটো নিয়ে যাব বাবার বাড়ি, অর্থাৎ রামকৃষ্ণ মঠ জয়রামবাটি। 57 কিলোমিটার জার্নি করে অবশেষে পৌঁছালাম গোঘাট স্টেশন। এবার গোঘাট স্টেশনের বাইরে যাব, বাইরে গিয়ে দেখব কি টোটো অটো পাওয়া যায়। ট্রেন এসে দাঁড়ালো, আর ঠিক স্টেশনের মাঝ বরাবরই কিন্তু নিচে যাওয়ার জায়গা, সামনে দিয়েও কিন্তু যেতে পারেন। আর একটা জিনিস বলে রাখা ভালো, এখানে ট্রেনের টাইম টেবিলটা কিন্তু খুবই ম্যান্ডেটারি, কারণ খুবই কম ট্রেন। টোটো আমাদের 30 টাকার বিনিময়ে পৌঁছে দিল রামকৃষ্ণ মঠে। রামকৃষ্ণ মঠে কিন্তু কোনো প্রকার ভিডিও অ্যালাউ নেই বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তবুও আমি ভিতরে ঢুকে কিছু ভিডিও করেছি। এই মঠ খোলা থাকে সকাল 6টা থেকে 11:30 এবং 3:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত। আপনারা যারা আসবেন এই সময় কিন্তু মাথায় রেখেই আপনারা আসবেন। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এই আম গাছটা কিন্তু বাবার নিজে হাতে লাগানো আম গাছ। সমস্ত কিছুই কিন্তু দর্শন করতে পারবেন। রামকৃষ্ণ মঠের উল্টো দিকেই দেখতে পাবেন এরকম একটা পুকুর, অর্থাৎ দিঘি টাইপের পুকুর। এই পুকুরটাকে কিন্তু কামার পুকুরের গঙ্গা বলেও অনেকে জেনে থাকে। এখানে ঢুকেই সর্বপ্রথম সংগ্রহ করে নেবেন টিকিট। 11:30 পর্যন্ত টিকিট দেয়, 12টার সময় পর্যন্ত কিন্তু খাওয়ন দাওয়ন অর্থাৎ প্রসাদ হলে এন্ট্রি পাওয়া যায়। আর সামনাসামনি একটা SBI ব্যাংকের ATMও রয়েছে, আর রয়েছে পার্কিং। কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম জয়রামবাটির সাইট সিনে। আর গল্পের ছলে আপনাদের বলে দেব বাবার অর্থাৎ গদাইয়ের কিছু সুন্দর মুহূর্ত। এটা হলো গদাই অর্থাৎ ঠাকুরের পাঠশালা। একদিন পণ্ডিত মশাই ঠাকুরকে যোগ করতে দিয়েছিলেন, তিনি যোগ করেছেন, কিন্তু যখন বিয়োগ দেন তখন ঠাকুর বলে আমি করব না। তখন পণ্ডিত মশাই এক মার দেন, তখন ঠাকুর বলে আমি আর পাঠশালাতেই আসবো না। ঠাকুর মনে করেন যে তিনি যোগে থাকবেন কিন্তু বিয়োগে থাকবেন না, কারণ যোগে হচ্ছে ভগবানের সাথে ভক্তের মিলন, আর বিয়োগ মনেই হচ্ছে বিচ্ছেদ কাটাকুটি। তাই তিনি
একলা মন্দিরে বসতেন, বিষ্ণু মন্দিরে, তখন মা কালীর মূর্তি আঁকতেন আর জপ করতেন। বছরের জন্য মানে এটা এখন তৈরি হচ্ছে, তাই তো? এখানেই তৈরি হয়, ভিতরেই তৈরি হয়। তৈরি হয় এটা। এই একই কাঠামোতে দুর্গা প্রতিমা বানানো হয়। এটাকে বিসর্জন করে তুলে আনা হয়, আবার একই কাঠামো, প্রতি বছর একই কাঠামো থাকে, একই কাঠামো। এবার টুকটাক যদি যেগুলো চেঞ্জ হয়, রিপেয়ারিং করার দরকার সেগুলো রিপেয়ারিং হয়। এই মন্দিরে ঠাকুর স্বইচ্ছায় মা দুর্গার চক্ষু দান করেছিলেন। আচ্ছা, ওই সামনে ফাঁকা জায়গাটা আছে, ওই ফাঁকা জায়গাটাতে 10 দিন যাত্রা হয়। ওইখানে হ্যাঁ, ওই সামনে ফাঁকা, মানে দুর্গাপূজার সময়। দুর্গাপুজোর মহালয়ার পর থেকে শুরু হয়ে যায়। লাহাবাবুরাই ঠাকুরের বাবাকে থাকার জন্য জায়গা দিয়েছিলেন। আর এইদিকে আছে ওনারই কন্যা প্রসন্নময়ী দেবী, গদাইকে গোপাল রূপে আদর করছে, মানে ঠাকুরকে খুব ভালোবাসতেন জমিদারের মেয়ে। এটা জমিদারের মেয়ে হ্যাঁ, প্রসন্নময়ী। বাল্য বিধবা ছিল। ইনারই গয়না নিয়ে মা শারদাকে বিয়ের সময় সাজিয়ে আনা হয়েছিল। আচ্ছা, আর এই যে দেখছেন, এটা হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এই মন্দিরটা 3 তলা মন্দির আছে। উপরে একতলা যেটা দাঁড়িয়ে আছেন এটা মাঝে। এই মন্দিরের নিচে একটা ঘর আছে আন্ডারগ্রাউন্ড। এখানে যখন বর্গিরা লুটপাট করতে আসতো তখন এই লাহাবাবুরা গয়নাকাটি মেয়েদেরকে নিয়ে ওই আন্ডারগ্রাউন্ডের মধ্যে লুকিয়ে পড়তো। এই মন্দিরের উপরে উঠে যান, ওই গ্রিলটার ডান দিক আর বাঁ দিকে তাকালে উপরে যাওয়ার, নিচে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার দরজাগুলো দেখতে পাবেন। আচ্ছা, আচ্ছা, এইদিকে উপরের ঘর। এই যে এখানে ঠাকুর পাঠশালায় পড়তে না গিয়ে এখানে এসে লুকিয়ে থাকতো, মা কালীর ছবি একটা ধ্যান করতো। এই মন্দির হচ্ছে বর্গি মারাঠা আমলের মন্দির। এখানে ছিল না। ঠাকুরের বাবার আদি বাড়ি হচ্ছে ডেরেগ্রাম, এখান থেকে 4 কিলোমিটার। ওই ডেরেগ্রামের যে জমিদার ছিলেন রামানন্দ রায়, ঠাকুরের বাবাকে জমি মামলা নিয়ে মিথ্যে সাক্ষী দিতে বলেছিলেন। তো ঠাকুরের বাবা ব্রাহ্মণ মানুষ ছিলেন, বলেছিলেন যে না, মিথ্যে সাক্ষী আমি দেবো না। তো ঠাকুরের বাবাকে ওখান থেকে গ্রাম ছাড়া করে দিয়েছিলেন। তারপর ঠাকুরের বাবা নারায়ণ শিলাকে নিয়ে ভাই বোনেদেরকে নিয়ে কামারপুকুরে চলে আসে। এখানকার যিনি জমিদার ছিলেন ধর্মদাস লাল শুক্লাল গোস্বামী, ঠাকুরের বাবার খুব ভালো বন্ধু ছিলেন। যে মেন মন্দিরটা দেখে এলেন ওই জায়গাটায় দিয়েছিলেন ঠাকুরের বাবাকে থাকার জন্য। তারপরেই ঠাকুর রামকৃষ্ণদেবের জন্ম হয় কামারপুকুরে। আর মেন মন্দিরের ভিতরে একটা শিব মন্দির আছে, দেখেছিলেন? ওই শিব মন্দিরের নাম হচ্ছে যোগী শিব মন্দির। মায়ের পেটে জ্যোতি লেগেই ঠাকুরের জন্ম হয়েছিল। আর যেখানে বাবার মূর্তিটা আছে ওখানে একটা ঢেঁকি ছিল আর ধান সিদ্ধ করা উনুন ছিল। ঠাকুর হয়ে ধান সিদ্ধ উনুনের মধ্যে গড়িয়ে পড়ে গিয়েছিল। মায়ের তখন কোনো জ্ঞান ছিল না। যখন গ্রামের লোকে ছেলে দেখতে আসে তখন দেখে ছেলে নেই। তখন ছিলেন ওই ধনী কামানি। ওই ধনী কামানি নম্প জেলে উনুন থেকে বার করে যত গদার গায়ে ছাইপাত মুছে দিচ্ছে তত গদার গা থেকে জ্যোতি বেরোচ্ছে। ওই ধনী কামানি কোলে পিঠে মানুষ করেছিলেন গদাইকে। গদাই যখন বড় হয় ওকে গ্রামের লোকে জিজ্ঞেস করে, কিরে গদাই, তোর পৈতের সময় কার হাতে ভিক্ষা নিবি? তখন গদাই বলে, কেন, আমার তো ধনী কামানি আছে, ওর হাতে ভিক্ষা নেবো। তখন গ্রামের লোক বলে যে তুই তো ব্রাহ্মণদের আর ধনী কামানি তো কামারদের, কি করে হবে? তখন গদাই বলে যে মায়ের কোনো জাত হয় না, আমি ওর হাতেই ভিক্ষা নেবো। ওই ধনী কামানি হয়েছিলেন ঠাকুরের ভিক্ষা মা। আর এটা হচ্ছে ঠাকুর সাধু সেবা করছে, সেটা বোঝানো হয়েছে। আর এটা হচ্ছে ঠাকুর আর মায়ের যখন বিয়ে হয়েছিল, এই লাহাবাবুদের গয়না ধার করে নিয়ে সারদা মাকে বিয়ের সময় সাজিয়ে আনা হয়েছিল। আচ্ছা, এই লাহাবাবুদেরই গয়না দিয়ে সারদা মাকে সাজিয়ে আনা হয়েছিল। আচ্ছা, আর ওইটা হচ্ছে গয়না ফেরত। মা যখন ঘুমিয়ে যায় ওই গয়না খুলে ঠাকুর যখন এই লাহাবাবুদেরকে ফেরত দিয়ে দেয়, মা ঘুম থেকে উঠে দেখে গায়ে একটাও গয়না নেই। তখন মা উঠে খুব কান্নাকাটি করে। তখন ঠাকুর বলে যে তুমি কেঁদো না, আমি তোমার জন্য গয়না গড়িয়ে দেবো। আচ্ছা, তো 2 জোড়া বালা গড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন ওই বালা তুমি হাত থেকে কখনোই খুলবে না। ঠাকুর দেহ রাখার পরেও ওই বালা মা হাত থেকে কখনোই খুলেনি। মানে এইখানে দেখা যাচ্ছে যে মা ঘুমিয়ে পড়েছে, ঠাকুর তার গয়নাগুলো দিয়ে লাহাবাবুকে আবার ফেরত দিতে গেছে। তো তখন মা যখন ঘুম থেকে উঠে দেখছে গায়ে তো একটাও গয়না নেই, তখন তো মা খুব ছোট, অল্প বয়স। তখন মা উঠে খুব কান্নাকাটি করছে। তখন ঠাকুর বলে যে তুমি কেঁদো না,
আমি তোমার জন্য গয়না করিয়ে দেবো। তো দুজোড়া বালা করিয়ে দিয়েছিলেন। তো বলেছিলেন ওই বালা তুমি হাত থেকে কখনোই খুলবে না, যেটা মায়ের হাতে এখনো দেখতে পাওয়া যায়, সারদা বালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইটাই মানে দিয়েছিল, ওইটা মানে দেহত্যাগ করার পরে ওটা খুলেনি মা, রয়ে গেছিল। হচ্ছে রাসের ঠাকুর, রাস পূর্ণিমায় ছবিগুলো বানানো হয় কংসমা। যে গঙ্গার ধারে মা করে কান্নাকাটি করে পাগলামো করতো, সবাই মনে করতো ঠাকুর পাগল হয়ে গেছে। তখন ঠাকুরের মা চন্দামণি দেবী সেই খবর পেয়ে কামার পুকুরে চান করে এই গোপেশ্বর শিব মন্দিরে ধর্ণা দিয়ে পড়েছিলেন। তারপরে এই গোপেশ্বরের শিব ঠাকুরের মাকে স্বপ্ন দেয়, বলে যে তুমি আমার কাছে নয়, তুমি বুড়ো শিবের কাছে যাও। যখন ঠাকুরের মা দ্বিতীয়বার ওই বুড়ো শিবের কাছে গেছিলেন, ওই বুড়ো শিব বলেছিলেন যে তোমার ছেলে পাগল নয়, তোমার ছেলে ভালো, মা ভবতারিণীকে পাওয়ার জন্য পাগলামো করছে। আর ওই যে বুড়ো শিব বললাম ওটা ডেরেগ্রাম যেতে পরে ওই শিব হচ্ছে পাতাল থেকে 1 ফুট উপরে উঠে আসে গাজনের সময়, আবার অটোমেটিক নিচে নেমে যায়। এই হচ্ছে ধনিকামানির মন্দির। ঠাকুরকে যিনি কোলে পিঠে মানুষ করেছিলেন, আর এই ধনিকামানির হাতে পৈতের সময় ঠাকুর ভিক্ষা নিয়েছিলেন, অনেকে ভিক্ষামাও বলা যায়। এটাকে ভিক্ষামাও বলে? হ্যাঁ, এটা ওনার বাড়ি ছিল, ভেঙে দেওয়ার পরিবর্তে মন্দির করে দিয়েছে। আচ্ছা, ধনিকামানি কোলে করে নিয়ে পাতাল বসে আছে। আর এই পাশাপাশি যে বাড়ি দেখছেন সব ধনিকামানির বংশ। তো নোংরা টোংরা হয়ে আছে, এটাকে পরিষ্কার করানো হয় মাঝে মাঝে। এইটাই কামার পুকুর, মানে এটারই নাম কামার পুকুর। এই পুকুরের চারিপাশে কামারদের বসবাস ছিল, সেই জন্য কামার পুকুর। আর এখানকার জমিদার ছিলেন লাহাবাবুরা। এই পুকুরেই চান করে ঠাকুরের মা চন্দামণি দেবী ওই গোপেশ্বর শিব মন্দিরে ধর্ণা দিয়ে পড়েছিলেন। আচ্ছা আচ্ছা, এই পুকুর আরো বড় ছিল, এই ঘর বাড়ি ছোট 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 হয়ে গেছে। 11:30টার সময় কিন্তু ভোগ প্রসাদের কক্ষ খুলে দেওয়া হয়, আর এখানে কিন্তু একবারই ভোগ প্রসাদ দেওয়া হয়। আপনারা যারা আসবেন 11:30 থেকে 12টার মধ্যেই কিন্তু লাইন দেবেন, কারণ এখানে একবারের বেশি দুবার ভোগ প্রসাদ দেওয়া হয় না। ভিডিও আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, আর আমি চেষ্টায় থাকি আপনাদের ভ্রমণ সঙ্গী হয়ে আপনাদের ভ্রমণের পথ কিছুটা হলেও যাতে সহজ করতে পারি।